একটা সাধারণ অফিসের ভেতরের ঘটনা কি করে একটা জাতীয় নিরাপত্তা বিষয়ে পরিণত হতে পারে? আজ আমরা ঠিক এমনই এক মামলার গভীরে যাব। দেখব কিভাবে একটা ব্যক্তিগত অভিযোগ দেশের বড় বড় নিরাপত্তা সংস্থাগুলোর নজরে চলে আসে। গল্পের শুরুটা কিন্তু খুব সাদামাটা, একজন কর্মীর অভিযোগ থেকে। কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই যেন একটা বড়সড় রহস্যের জট খুলতে শুরু করে, যা শেষ পর্যন্ত একটা দেশব্যাপী সতর্কতার কারণ হয়ে দাঁড়ায়। চলুন এই চাঞ্চল্যকর ঘটনার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক। তো সবকিছুর শুরু হয়েছিল একটা মারাত্মক অভিযোগ দিয়ে, আর সেই অভিযোগটা পুলিশের কাছে পৌঁছানোর পর থেকেই এর আসল গভীরতা আর উদ্বেগজনক দিকগুলো সামনে আসতে শুরু করে। ভাবা যায়, সূত্র বলছে হয়রানি শুরু হয়েছিল সেই ২০২২ সাল থেকে, মানে প্রায় ৪ বছর ধরে চলেছিল এই ঘটনা। অবশেষে এক মহিলা কর্মী সাহস করে নাসিকে দেবলালি থানায় একটা অভিযোগ দায়ের করেন, আর ঠিক সেখান থেকেই তদন্ত শুরু হয়। আর তখনই বোঝা যায় ঘটনাটা শুধু সাধারণ হ্যারাসমেন্ট নয়, এর মোড় ঘুরে যাচ্ছে ধর্মীয় জবরদস্তির দিকে। অভিযোগগুলো শুনলে গায়ে কাঁটা দেয়। শুধু মানসিক অত্যাচার বা যৌন হয়রানিই নয়, অভিযোগ ছিল ধর্মীয় বিশ্বাসে আঘাত করার, এমনকি ধর্ম পরিবর্তনে বাধ্য করার মতো গুরুতর বিষয়ে। পুলিশও এই অভিযোগগুলো শোনার পরেই বুঝে যায় যে এটা কোনো সাধারণ অফিস পলিটিক্স বা ঝামেলার ঘটনা বিলকুলই নয়। অভিযোগগুলো এতটাই গুরুতর ছিল যে পুলিশকে একদম অন্যভাবে ভাবতে হয়। সাধারণ তদন্তে কাজ হবে না, তাই তারা এমন একটা প্ল্যান করে যা আমরা সাধারণত সিনেমার পর্দাতেই দেখি, একটা আন্ডারকভার অপারেশন। কতদিন জানেন? ৪০ দিন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৪০ দিন ধরে মহিলা পুলিশ অফিসাররা সাধারণ কর্মী সেজে ওই কোম্পানির ভেতরে কাজ করেছেন। এই একটা সংখ্যাই বলে দেয় তদন্তটা ঠিক কতটা সিরিয়াসলি নেওয়া হয়েছিল। পুলিশের স্ট্র্যাটেজিটা ছিল কিন্তু দারুণ। প্রথমে তারা বুঝে নেয় যে কেসটা সাধারণ নয়। এরপরই মহিলা অফিসারদের সাধারণ কর্মী হিসেবে কোম্পানিতে পাঠানো হয়। মূল লক্ষ্য একটাই ছিল, একেবারে ভেতর থেকে হাতে নাতে প্রমাণ জোগাড় করা। অফিসের পরিবেশটা কেমন, অভিযুক্তরা ঠিক কী করছে, সবটা নিজের চোখে দেখা। এই গোপন তদন্তে যা সামনে এলো তা সত্যি শিউরে ওঠার মতো। বোঝা গেল এটা কোনো একজন বা দুজনের খামখেয়ালিপনা নয়, বরং এর পেছনে ছিল একটা সুপরিকল্পিত ছক, মানুষের মনকে নিয়ন্ত্রণ করার একটা ভয়ঙ্কর খেলা। তদন্তের মোড় ঘুরে গেল একটা গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ পেয়ে। আর যেই না এই গ্রুপটা পাওয়া গেল, তদন্তকারীরা একরকম নিশ্চিত হয়ে গেলেন যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে না, এর পেছনে একটা সংগঠিত চক্র কাজ করছে। সূত্র বলছে এই চক্রে বেশ কয়েকজন ছিল। মূল অভিযুক্তদের মধ্যে ছিল টিমেরই লিড আসিফ আনসারি আর তার সহকর্মী দানিশ শেখ। এদের দুজনকেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আরও একজন আছে নিদা খান নামে এক মহিলা কর্মী, যাকে তদন্তকারীরা লেডি ক্যাপ্টেন বলে ডাকছে। সে এখনও পলাতক। এমনকি কোম্পানির এইচআর ম্যানেজারকেও জেরা করা হচ্ছে। আর এদের কাজের পদ্ধতিটা ছিল সাংঘাতিক, খুবই ধূর্ত। ওরা প্রথমে এমন কর্মীদের টার্গেট করত যারা হয়তো ব্যক্তিগত জীবনে বা বিয়ে নিয়ে সমস্যায় আছে, মানে মানসিকভাবে দুর্বল। এরপর মহিলা সহকর্মীদের দিয়ে তাদের সাথে বন্ধুত্ব পাতাত, বিশ্বাস অর্জন করত। তারপর আস্তে আস্তে তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা, নানারকম কন্টেন্ট শেয়ার করা, আর শেষমেশ মানসিক চাপ দিয়ে ভিকটিমকে সবার থেকে আলাদা করে দিত। এর ফল কি হয়েছিল জানেন? একেবারে চোখে পড়ার মতো। একজন ভুক্তভোগীর জীবনযাত্রাটাই যেন বদলে গিয়েছিল। যে মেয়েটা আগে জিন্স পরত, সে হঠাৎ করে ফুল হাতা সালোয়ার পরা শুরু করল। যে নিয়মিত মন্দিরে যেত, সে মন্দিরে যাওয়া বন্ধ করে নামাজ পড়া শুরু করল। এমনকি কপালে টিপের জায়গায় হিজাবের মতো স্কার্ফ পরতে শুরু করল। মানে আমূল পরিবর্তন। তাকে নাকি এটাও বলা হয়েছিল যে পূজা করে প্রমোশন পাবে না, নামাজ পড়লে পাবে। ভাবুন একবার, এই একটা কথাই যথেষ্ট এটা বোঝার জন্য যে কিভাবে ধর্মকে ব্যবহার করে ক্যারিয়ারে উন্নতির লোভ দেখিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছিল। তো ঘটনাটা যখন আরেকটা অফিসের চার দেয়ালের মধ্যে আটকে থাকল না, তখন এর তদন্তের পরিধিও হু হু করে বাড়তে লাগল। আর এবার মাঠে নামল দেশের সেরা নিরাপত্তা সংস্থাগুলো। তদন্তকারীরা যত গভীরে যাচ্ছিলেন ততই একটা বড় প্রশ্ন তাদের ভাবাচ্ছিল। এই চক্রটা কি শুধু এই অফিসেই সীমাবদ্ধ, নাকি এর পেছনে আরও অনেক বড় কোনো নেটওয়ার্ক কাজ করছে? মামলাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা এই নামগুলো শুনলেই বোঝা যাবে। নাসিক পুলিশের সাথে যোগ দিল এনআইএ, মানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তারপর এটিএস বা অ্যান্টি টেরোরিজম স্কোয়াড, এমনকি আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এই তদন্তে নেমে পড়েছে। কিন্তু এত বড় বড় এজেন্সি কেন এলো? আসল কারণটা ছিল র্যাডিকালাইজেশন বা মৌলবাদীকরণের ভয়। সূত্র থেকে জানা যায়
অভিযুক্তদের কাছ থেকে এমন সব ডিজিটাল কন্টেন্ট পাওয়া গেছে যা দিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হতো, চরমপন্থী বিচারধারা প্রচার করা হতো, আর এতেই আশঙ্কা তৈরি হয় এটা একটা বড়সড় সংগঠিত প্রচারণার অংশ হতে পারে। তো এত কিছু যখন সামনে এলো, তারপর কি হলো? কোম্পানি কি বলল? আর এই পুরো ঘটনাটা আমাদের সমাজের সামনে ঠিক কোন প্রশ্নগুলো তুলে ধরল? চলুন এবার সেটাই দেখা যাক। যে কোম্পানিকে ঘিরে এত বিতর্ক, সেই টিসিএস একটা অফিসিয়াল স্টেটমেন্টে জানিয়েছে যে তারা কোনো ধরনের হয়রানি বা জবরদস্তি বরদাস্ত করে না, আর এই নীতির ভিত্তিতেই অভিযুক্ত কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। তবে সূত্রগুলো কিন্তু একটা বড়সড় সতর্কবার্তা দিচ্ছে। তারা বলছে এই যে র্যাডিকালাইজেশনের সমস্যা, এটা এখন আর শুধু অশিক্ষিত বা পিছিয়ে পড়া গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন তথাকথিত এলিট, শিক্ষিত কর্পোরেট জগতেও ছড়িয়ে পড়ছে। আর এটাই কিন্তু আসল উদ্বেগের বিষয়। সবশেষে সূত্রগুলোর মূল বক্তব্য হল, এটা কর্পোরেট দুনিয়ার জন্য একটা ওয়েক আপ কল। শুধু লাভ লোকসানের হিসাব করলেই চলবে না। কোম্পানিতে যারা কাজ করছে তাদের ভালো মন্দের দিকে, তাদের মানসিক সুরক্ষার দিকেও নজর দিতে হবে। এই পুরো ঘটনাটা শেষ পর্যন্ত আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। একটা কোম্পানির দায়িত্ব ঠিক কতটুকু, আর একজন ব্যক্তির নিজের সতর্কতা ঠিক কোথা থেকে শুরু হওয়া উচিত? এই জটিল প্রশ্নটার উত্তর খোঁজার সময় শায়েদ এসে গেছে।